আসসালামু আলাইকুম। দেখো, তোমাদের আজ থেকে আমার ফিজিক্যাল সায়েন্সের ক্লাস শুরু হয়ে গেল। আমরা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কার্বন ঘটিত পলিমার এবং তার ব্যবহার। কার্বন ঘটিত পলিমার এবং সেই পলিমার বা এবং তার ব্যবহার সম্পর্কে আমরা আজকে পড়াবো। তা আমাদের চারপাশে আমরা বাইরে বেরোলে দেখতে পাই বিভিন্ন রকমের পলিথিন দেখতে পাই, যেগুলো পড়ে আছে জঞ্জাল হিসেবে জমা হয়ে আছে, যা মাটিতেও ক্ষয় করে না। সেই ক্যারি ব্যাগের ব্যবহার প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। সে পলিমার এক ধরনের পলিথিন জাতীয় যৌগ। পলিমার কাকে বলবো? পলিমার কাকে বলবো? একই রকম বা বিভিন্ন রকমের অনেক অণু শৃঙ্খলভাবে জুড়ে গিয়ে যে বড় আকারের পদার্থ তৈরি করে, শৃঙ্খলায়িত পদার্থ তৈরি করে, তাকে বলা হবে পলিমার। একই রকমের অণু বা বিভিন্ন রকম অণু জড়ো হয়ে বা জুড়ে গিয়ে শৃঙ্খল আকৃতির বড় আকারের অণু তৈরি করাকে বলা হবে পলিমার। পলিমার বলা হবে পলিমার বা প্লাস্টিক বলা হবে। তা প্লাস্টিক কাকে বলবো? প্লাস্টিকও এক ধরনের কৃত্রিমভাবে তৈরি পলিমারকে প্লাস্টিক বলা হবে। কৃত্রিমভাবে তৈরি প্লাস্টিক। তাহলে পলিমারকে আবার প্রকৃতিতেও পাওয়া যায়। প্রকৃতিতে যে প্রাকৃতিকভাবে যে পলিমার পাওয়া যায় সেটা হচ্ছে সেলুলোজ এবং প্রোটিন। সেলুলোজ এবং প্রোটিন। আর কৃত্রিমভাবে তৈরি পলিমার সেগুলো কি কি? কৃত্রিমভাবে তৈরি পলিমারগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে পলিথিন, দু নম্বর হচ্ছে পিভিসি, তিন নম্বর আমরা বলতে পারি টেরিলিন, চার নম্বর আমরা বলতে পারি টেফলন, নাইলন। এগুলো সমস্ত হচ্ছে কৃত্রিম উপায়ে তৈরি করা, এগুলো ক্যারি ব্যাগ। এখন আমাদের প্রশ্ন যেটা আমরা বলতে পারি যে পলিমার কাকে বলে। এক নম্বর কোশ্চেন হচ্ছে পলিমার কাকে বলে? পলিমার কাকে বলে? পলিমার কাকে বলবো? তাহলে একই রকম অণু অথবা বিভিন্ন রকম অণু একসঙ্গে জুড়ে গিয়ে শৃঙ্খল আকারে গঠিত যৌগকে বলা হবে পলিমার। পলিমার হচ্ছে এক প্রকার যৌগিক পদার্থ। মনে রাখতে হবে, পলিমার এক প্রকারের যৌগিক পদার্থ। কতগুলো পলিমারের নাম। পলিমার হচ্ছে এক প্রকার প্লাস্টিক বা পলিথিন। তার নাম কি কি? পলিমারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে প্রাকৃতিক পলিমার আর হচ্ছে কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমার কি কি? প্রাকৃতিক পলিমার হচ্ছে প্রোটিন এবং সেলুলোজ। আর কৃত্রিম উপায়ে তৈরি পলিমার সেগুলো হচ্ছে কৃত্রিমভাবে তৈরি, যেমন পিভিসি পাইপ, টেফলন, নাইলন, টেরিলিন। এগুলো হচ্ছে কৃত্রিম উপায়ে তৈরি পলিমার। কৃত্রিম উপায়ে তৈরি পলিমার। পলিমার ব্যবহারের কারণ কি? দুটি কারণ। পলিমার ব্যবহারের দুটো কারণ কি? পলিমার ব্যবহারের দুটো প্রধান কারণ হচ্ছে একে খুব সস্তায় এবং তাড়াতাড়ি তৈরি করা যায়। কৃত্রিমভাবে তৈরি পলিমারের এবং এর আয়ু বেশি দিন হয় এবং এরা সহজেই নষ্ট হয় না। কৃত্রিম উপায়ে তৈরি পলিমার খুব টেকসই হয় এবং তাড়াতাড়ি নষ্ট হয় না। পলিমার দ্বারা কোনো জিনিস তৈরির সময় তাকে ইচ্ছে মতো আকার বা আকৃতি দেওয়া যায়।
এই জন্য পলিমার ব্যবহারের সুবিধা আছে। পলিমার ব্যবহারের সুবিধা আছে। কৃত্রিম পলিমার কাকে বলে? কৃত্রিম উপায়ে তৈরি যে প্লাস্টিক তাকে বলে কৃত্রিম পলিমার। এই পলিমারগুলোর মধ্যে আমরা কতগুলো পলিমারের নাম বলবো। সেইগুলো হচ্ছে পলিথিন। পলিথিন কী কী কাজে ব্যবহার করা হয়? পলিথিন ক্যারি ব্যাগ। এক নম্বর হচ্ছে পলিথিন। পলিথিন দু নম্বর পিভিসি। টেফলন। এগুলো সব কৃত্রিম পলিথিন বা কৃত্রিম পলিমার। পলিথিন আমরা কি কাজে ব্যবহার করি? পলিথিন হচ্ছে আমরা ক্যারি ব্যাগ, খাবারের প্যাকেট প্রভৃতি প্রস্তুতে পলিথিন ব্যবহার করি। ক্যারি ব্যাগ হিসেবে খাবারের প্যাকেট প্রস্তুতিতে আমরা পলিথিন ব্যবহার করে থাকি। টেফলন বা পিভিসি। পিভিসি কী হয়? পিভিসি থেকে পিভিসি পাইপ তৈরিতে ব্যবহার করা হয়, অর্থাৎ জলের পাইপ, ইলেকট্রিক তারের আবরণ, বিভিন্ন জিনিসের পাত্র তৈরিতে, বর্ষাতি, চপ্পল প্রভৃতি তৈরিতে পিভিসি ব্যবহার করা হয়। আবার বলছি পিভিসি কী কী কাজে ব্যবহার করা হয়। এক নম্বর হচ্ছে জলের পাইপ তৈরিতে, পাত্র তৈরিতে, জলের পাত্র তৈরিতে পিভিসি। তারপরে ইলেকট্রিক তারের আবরণ তৈরিতে, তারপরে চপ্পল তৈরিতে পিভিসি ব্যবহার করা হয়। টেফলন। টেফলন হচ্ছে এক প্রকার কৃত্রিম পলিমার। টেফলন হচ্ছে এক প্রকার কৃত্রিম পলিমার। ননস্টিক বাসনপত্র তারপর তৈরিতে, গাড়ির রঙের উপর প্রলেপ দিতে, গাড়ির রঙের উপর প্রলেপ দিতে টেফলনকে ব্যবহার করা হয়। টেফলন হচ্ছে কী কাজে ব্যবহার করা হয়? টেফলন ননস্টিক বাসনপত্র তৈরিতে এবং গাড়ির রং প্রস্তুতিতে টেফলনকে বলা হয়। নাইলন। নাইলন হচ্ছে শক্ত জলরোধী তন্তু। নাইলন হচ্ছে স্বচ্ছ, শক্ত এবং জলরোধী এক প্রকারের তন্তু। এ থেকে সুতির কাপড় মিশিয়ে লাইলনের টেরিকট নামে কাপড় তৈরিতে লাইলনের ব্যবহার হয়। টেরিলিন। টেরিলিন নাইলনের মতোই জল শোষণ করে না এবং সহজে দাগ পড়ে না, এও দীর্ঘস্থায়ী। আর লাইলন সাধারণত মশারি কাজে ব্যবহার করা হয়। তারপর মাছ ধরার জাল, দড়ি তৈরিতে লাইলনকে ব্যবহার করা হয়। এবার আমরা আসবো বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল পলিমার। বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল পলিমার। বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল পলিমার আমরা কাকে বলবো? যে সমস্ত পলিমার বায়োডিগ্রেডেবল পলিমার, যে সমস্ত পলিমার
প্রকৃতিতে বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্বারা বিয়োজিত হতে পারে এবং বিয়োজিত হয়ে মাটির সঙ্গে মিশে যায়। সেই সমস্ত পলিমারকে বলা হয় বায়োডিগ্রেডেবল পলিমার। আবার বলছি বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলবে? যে সমস্ত পলিমার প্রকৃতিতে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্বারা বিয়োজিত হয়ে নষ্ট হয়ে যেতে পারে এবং সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে, মাটির সঙ্গে মিশে যায়, সেই সমস্ত পলিমারকে বলা হয় বায়োডিগ্রেডেবল। যেমন সেলুলোজ এবং প্রোটিন হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার। যে সমস্ত পলিমার প্রকৃতিতে বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্বারা বিয়োজিত হয়ে সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে মাটির সঙ্গে মিশে যেতে পারে, তারা দেখা বলা হয় বায়োডিগ্রেডেবল পলিমার। যেমন উদাহরণ হিসেবে আমরা বলবো প্রোটিন এবং সেলুলোজ। তারপরে নন বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলবো? যে সমস্ত পলিমার প্রকৃতিতে বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাকের দ্বারা বিয়োজিত হতে পারে না এবং প্রকৃতিতে নষ্ট হয় না, বিভিন্ন সময়ে জঞ্জাল বা আবর্জনা রূপে পড়ে থাকে, সেই সমস্ত পলিমারকে বলা হয় নন বায়োডিগ্রেডেবল পলিমার। সেই সমস্ত পলিমারকে বলা হয় নন বায়োডিগ্রেডেবল পলিমার। আবার বলছি নন বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে? যে সমস্ত পলিমার প্রকৃতিতে উপস্থিত বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাকের দ্বারা বিনষ্ট হয় না বা বিয়োজিত হয় না এবং যা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, নষ্ট হয় না এবং জঞ্জাল বা আবর্জনা রূপে প্রকৃতির মধ্যে পড়ে থাকে, সেই সমস্ত পলিমারকে বলা হয় নন বায়োডিগ্রেডেবল পলিমার। যেমন আছে পিভিসি, পলিথিন, নাইলন, টেফলন। এরা সাধারণত দীর্ঘদিন ধরে পড়ে থাকে, এরা পচনশীল নয়, এই জন্য এদের নন বায়োডিগ্রেডেবল পলিমার বলা হয়। তাহলে আমরা প্রশ্ন দেব এখন, প্রশ্নগুলো নিয়ে নাও। পলিমার কাকে বলে? উদাহরণ দাও। দু নম্বর প্রশ্ন হচ্ছে প্লাস্টিক বা পলিথিন কি? উদাহরণ দাও। পলিথিন টেফলন, পিভিসি, টেরিকট ও টেরিলিনের ব্যবহার লেখো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে পলিমার কাকে বলে
উদাহরণ দাও। তুলো বা খড় পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় কেন? তুলো বা খড় পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় কেন? তুলো বা খড় এটা হচ্ছে প্রাকৃতিক পলিমার। এইগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার। প্রকৃতিতে বিভিন্ন প্রকার ছত্রাক ও ব্যাকটেরিয়া এদের বিয়োজন ঘটিয়ে বা পচন ঘটাতে পারে, এবং সেই পচন ঘটিয়ে এরা মাটির সঙ্গে মিশে যেতে থাকে। এই জন্য এরা দীর্ঘদিন পড়ে থাকার ফলে নষ্ট হয়ে যায়। আর বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বা ছত্রাক এদের এই তুলো বা খড়কে তাদের খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে, এই জন্য আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আরেকটা প্রশ্ন হচ্ছে, কৃত্রিম পলিমার সংকটগুলি কি কি? কৃত্রিম পলিমার ব্যবহারের সংকটগুলি কি কি? পলিথিন, পিভিসি প্রভৃতি বহুল ব্যবহৃত মনুষ্যসৃষ্ট বা কৃত্রিম পলিমার অণুগুলিকে ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় এনজাইম বা ব্যাকটেরিয়া বা ছত্রাক নেই। এর ফলে কি হয়? এর ফলে ফেলে দেওয়া পলিথিন, ব্যাগ, পিভিসি পাইপের টুকরো, ডট পেনের রিফিল, প্লাস্টিকের তৈরি দ্রব্য ইত্যাদি নষ্ট না হয়ে পরিবেশে পড়ে থাকে। এর ফলে কি হয়? এগুলি নর্দমা নালা আবর্জনা সৃষ্টি করে এবং পচে দুর্গন্ধ বের হয় এবং পরিবেশকে বিনষ্ট করে। কৃত্রিম পলিমারগুলি দহনে নানা রকম বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় বা বায়ু দূষণ ঘটায়, বিভিন্ন মারণ রোগ সৃষ্টি করে। আবার বলছি, কৃত্রিম পলিমার ব্যবহারের সংকটগুলি কি কি? কৃত্রিম পলিমার, আগে আমরা বলবো কৃত্রিম পলিমার কোনগুলো। কৃত্রিম উপায়ে যে সমস্ত পলিমার বা প্লাস্টিক আমরা তৈরি করি তাদের কৃত্রিম পলিমার বলে, যেমন পলিথিন, পিভিসি পাইপ, ডট পেনের রিফিল। এই যে পলিমারগুলো আছে, এই পলিমারগুলো কী হয়? বিভিন্ন ধরনের পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক বা এনজাইম এদের বিনষ্ট করতে পারে না। এর ফলে কি হয়? এরা পরিবেশের মধ্যে বিভিন্ন জায়গায় নালা নর্দমার মধ্যে পড়ে থাকে, পড়ে আবর্জনার সৃষ্টি করে, পরিবেশ দূষিত করে। এগুলো যদি আবার পুড়িয়ে দেওয়া হয়, কি হয়?
পোড়ালে এদের থেকে একটা বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা পরিবেশ দূষণ ঘটায়। এই জন্য কৃত্রিম পলিমার ব্যবহারের সংকটগুলি, এইগুলি হচ্ছে কৃত্রিম পলিমার ব্যবহারের সংকট। কৃত্রিম পলিমার ব্যবহারের সংকটগুলি কী কী? দ্যাটস অল। এই পর্যন্ত আজকে রইল, আবার নতুন করে হবে।